দর্শক দেখুন, রাজ্যসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। তৃণমূলের 3 বিদ্রোহীর বদলে সাংসদ হবেন কারা, কবে হবে ভোট? প্রশ্ন। নিচে লেখা, তৃণমূলের 3 বিদ্রোহী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওই 3 আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন। যেটা খবর সেটা হচ্ছে যে আগামী 24 জুলাই ভোট হবে। কিন্তু দর্শক, সবথেকে বড় কৌতূহল সেটা হচ্ছে কারা প্রার্থী হবেন এবং বিজেপির কারা প্রার্থী হবেন। দর্শক, আমি কিন্তু অনেকদিন আগেই একটা আভাস দিয়েছিলাম যে যেসব আসনে ওই পদত্যাগ হচ্ছে সেখানে বিজেপি কাদেরকে প্রার্থী করতে পারে। আমি এটাও বলেছিলাম, সেই প্রার্থী ঘোষণা দেখে চমকে উঠবেন না, যেটা হবে সেটা হবে জাতীয় স্বার্থে। তো গতকালকে যখন এই খবরটা এলো যে ভোট হতে চলেছে, উপনির্বাচন হতে চলেছে, তো আমি তারপরে খবর নেওয়ার চেষ্টা করলাম যে বিজেপি তাহলে কাদেরকে প্রার্থী করবে। যে আভাসটা দিয়েছিলাম সেই মতোই কি বিজেপি এগোচ্ছে? দর্শক, আমার সূত্র যেটা বলছে, হ্যাঁ, যে আভাসটা আমি ওই সময়ই দিয়েছিলাম যখন ওনারা পদত্যাগ করছিলেন সেই সময়, সেটাই কিন্তু হতে চলেছে, যদি না এর মধ্যে বিরাট কিছু পরিবর্তন ঘটে। এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত তেমনই হতে চলেছে, এমনটাই আমার কাছে সূত্রে খবর। সূত্রে খবর একেবারে নিশ্চিত আমরা কখনো বলতে পারি না, কিন্তু সূত্রটা অনেকটাই অথেন্টিক, সেটা বলতে পারি। কারা হবেন প্রার্থী বিজেপির টিকিটে? দর্শক, এখানে যে 3টে নাম দেখছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, ইনারাই তো পদত্যাগ করেছেন। টিএমসির টিকিটে ওনারা রাজ্যসভার এমপি ছিলেন। যেটা খবর দর্শক সেটা হচ্ছে যে ইনারাই বিজেপির টিকিটে ফের প্রার্থী হতে চলেছেন। মানে বিজেপি আসন্ন উপনির্বাচনে ইনাদেরকেই প্রার্থী করতে চলেছে। মানে টিএমসির টিকিটে ওনারা রাজ্যসভার এমপি ছিলেন, পদত্যাগ করেছেন, দলের সঙ্গে এখন আর সেই যোগাযোগ দেখতে পায় না, বরং এদিকে যোগাযোগটা দেখতে পায়। সুখেন্দু শেখর রায়কে দেখতে পেয়েছি, এর আগে তো দেখেছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ, তার শরীর খারাপ দেখতে গেছি বলে একটা বাহানা বলুন, যাই বলুন, বা সদিচ্ছা বলুন, যাই হোক, উনি কিন্তু সাক্ষাৎ করেছিলেন। কালকেও একটা খবর পাচ্ছি বৈঠকের, এবং সেই সঙ্গে অন্য সূত্রেও জানতে পারছি আর কি, তো যে ওনারা পদত্যাগ করেছেন, দল থেকেও সরে এসছেন, বিজেপির ঘনিষ্ঠ অলরেডি হয়ে গেছেন। আর বিজেপিও চূড়ান্ত সিদ্ধান্তই বলবো, আমি আবারও বলছি, এখনও পর্যন্ত খবর, যদি না এর মধ্যে বড় কিছু অঘটন ঘটে, বিজেপিও ঠিক করে ফেলেছে যে এই 3 জনকেই ওই আসনে বিজেপির টিকিট দেওয়া হবে। আর জয় নিশ্চিত, কারণ এমনিতেই এখানে বিধানসভাতে একটা বিরাট সংখ্যা আছে বিজেপির। তার সঙ্গে দেখছেন তৃণমূল কংগ্রেসের সব ডামাডোল অবস্থা, গ্রুপ গোষ্ঠী। এখন সেখান থেকেও অনেক হয়তো ক্রস ভোট হবে। মানে তৃণমূল কংগ্রেস, ওই তৃণমূল বা মৃত তৃণমূল, তারা যদি প্রার্থী দিয়েও থাকে, বিশেষ করে ঋত তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ, তারা কতটা তাদের প্রার্থীকেই ভোট দেবে আর কতটা ক্রস ভোট হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ ওদের মধ্যেও ডামাডোল আছে। মানে এমনি টোটাল তৃণমূল কংগ্রেসের ডামাডোল আছে, কালীঘাট থেকে সরে আসা, এখন ঋত তৃণমূল, এখানে ঐক্যবদ্ধ হওয়া, কিন্তু আবার এদের মধ্যেও ডামাডোল আছে। ফলে সেখান থেকে কতটা ক্রস ভোট হতে পারে এটা নিয়েও ব্যাপারটা আছে। ফলে জয় কিন্তু নিশ্চিত, এই 3 জনই ফের রাজ্যসভার এমপি হতে চলেছেন, কিন্তু এবার বিজেপির এমপি হতে চলেছেন। এখন এটা দেখে বিজেপির লোকেরা যারা আছেন তারা ভাববেন এটা কি হলো,
তৃণমূল কংগ্রেসের লোককে সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দেওয়া, তারপরে কোথায় তারা জয়েনই বা করলেন, ঘনিষ্ঠ হতে পারেন, প্রকাশ্যে দেখতে পেলাম না। তারা হয়তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তো কেন তৃণমূল কংগ্রেস থেকে আসা লোককে এক্ষুনি বিজেপির টিকিট দিয়ে রাজ্যসভাতে পাঠাবে? হয়তো কেউ কেউ প্রশ্ন তুলবেন। এই প্রশ্ন তোলাটা অ্যাবনর্মাল কিছু না। আমার মনেও সেই প্রশ্ন আসতে পারে, এটা যে কোনো বিজেপি কর্মীর মনে প্রশ্ন আসতে পারে, বা সাধারণ মানুষের মনেও সেই প্রশ্ন আসতে পারে, যেটা কি হলো, তৃণমূল কংগ্রেসকে হটাবার জন্য আমরা বিজেপিকে ভোট দিলাম, আর সেই বিজেপি রাতারাতি তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে জয়েন করিয়ে আর টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। এ কিসের সেটিং ফিটিং? এক্ষুনি প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, এটা আমি বিশ্বাস করি। কিন্তু অঙ্কটা বুঝতে হবে, ইন্টারেস্টটা বুঝতে হবে। দেখুন, ওনারা যদি পদত্যাগ না করতেন, সিট তো এখন খালি হতো না। ওনারা যদি পদত্যাগ না করতেন রাজ্যসভা থেকে, ওনারা তো রাজ্যসভার এমপি, ওনারা তো লোকালে যোগাযোগের কোনো প্রয়োজনও নেই, যে লোকালে ঘুরতে গেলে মানুষ চোর করে চিৎকার করবেন, তার কেন্দ্রে গেলে ডিম ছুড়বেন। ওনাদের তো লোকালেতে আসার তো কোনো দরকারই ছিল না। রাজ্যসভার এমপি, তার তো নিজস্ব কেন্দ্র নেই তো এখানে, যে ওখানে ঘুরতে হবে, এলাকায় ঘুরতে হবে, নাহলে মানুষ প্রশ্ন তুলবেন। ফলে ওনাদের পদত্যাগ করাটা এক্ষুনি তো কোনো জরুরি ছিল না। ছিল কি? আর আরও যে অনেকে পদত্যাগ করেননি, কোয়েল মল্লিক পদত্যাগ করেননি, করবেন বলছেন কিন্তু করেননি, তাকে দেখতেও পাওয়া যায়নি, তিনি এলাকাতেও বের হন না। ফলে তারা পদে টিকে সময়টা কাটাতে চাইবেন। আরও অনেকে আছেন রাজ্যসভায়, তারা করেননি। লোকসভার যারা এমপি, তাদের বরঞ্চ চাপ ছিল, এলাকায় ঘুরতে গেলে মানুষ অন্যভাবে কথা বলতেন। এখন সরে এসে একটা পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন, যে দেখো আমরা ওই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত না, সুতরাং আমরা ভালো, তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রাজ্যসভার এমপিদের তো এতটা তাড়াহুড়ো দরকার ছিল না তো। তাদেরকে কে খুঁজে পাবে? তাদেরকে ডিম থেরাপি দেওয়ার লোক তো খুঁজেই পাবে না। তারা তো স্পটে আসেন না। তো স্পট কোথায় যাবেন তারা রাজ্যসভার এমপি। তো ফলে দরকার ছিল না। ফলে এনারা যদি পদত্যাগ না করতেন, এনারা 3 জন টিএমসির এমপি হিসেবেই থেকে যেতেন। তাহলে তো বিজেপির কি কিছু লাভ হতো? টিএমসির এমপি হিসেবেই থেকে যেতেন, লাভটা কি হতো? হয়তো বলবেন ক্ষতি বা কী হতো, থাকতেন না। এখানে বিজেপির একটা যে লাভের একটা সামনে ব্যাপার আছে, যে বিজেপির যে একটা অঙ্ক আছে, আমি আগেও বুঝিয়েছি, আজকে আরও একবার বুঝিয়ে দিই। কারণ আরামবাগ টিভি অ্যাডভান্স খবরটা করে দিল, তো এনাদের কি প্রার্থী করা হতে পারে, এবার হলে হয়তো আরও ওটাকে প্রশ্ন তুলবেন। আমি সেই জন্য একটু বুঝিয়ে রাখছি বিষয়টা, এতটা ওই রকম ভাবার কিছু নেই। আমি আগেও বলেছি, ব্যাখ্যাটা আরও দিই আজকে, যে বিজেপির একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে। শুধু বিজেপির বললে হবে না, একটা ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থেও বলতে পারেন। লোকসভাতে কিছু বিল আনার চেষ্টা হচ্ছে, একবার আনার চেষ্টা হয়েছিল, সেটা পাস হলো না শেষ পর্যন্ত। সেটা হচ্ছে মহিলা বিল, কিন্তু মহিলা বিলের সঙ্গে আসন সংরক্ষণ ব্যাপারটাও ছিল। মনে পড়ছে আপনাদের? যে বিলটা উত্থাপন করা হয়েছিল ভোটের সময়, আমাদের বাংলার ভোটের ওই সময়টাতে, কিন্তু পাস সম্ভব হয়নি, কারণ 2/3 সমর্থন পাওয়া যায়নি। এনডিএর একটা বিরাট সংখ্যা আছে, তারা ক্ষমতায় এসছে, কিন্তু একটা ক্ষমতায় আসতে গেলে 272 ক্রস করলেই ক্ষমতায় আসা যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই ধরনের বিলকে পাস করাতে গেলে যারা ওখানে হাজির থাকেন পার্লামেন্টে, তার 2/3 ভোটের প্রয়োজন হয়। তো সেই ভোটটা তো ছিল না, তো সেই জন্য বিলটা শেষ পর্যন্ত পাস হয়নি। কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু মরিয়া বিলটা পাস করাতে, কারণ তাতে ন্যাশনাল ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট? মহিলা আসন সংরক্ষণ, মানে মহিলাদের ব্যাপারে একটা বড় ব্যাপার। 33% আসন সংরক্ষণ মানে একটা বড় ব্যাপার, তাদের প্রতিনিধিত্ব বাড়বে, এটা একটা বড় ব্যাপার। 2 হচ্ছে আসন বিন্যাস। আসন বিন্যাসে দুটো ব্যাপার আছে। ন্যাশনাল ইন্টারেস্ট কি? ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে যে আসন সংখ্যা যদি বৃদ্ধি করা হয়, এখন যা আছে তার থেকে বাড়িয়ে 850 মতো করা হয় বলা হচ্ছে। তো এই যে একটা বিরাট, মানে 550 থেকে 850, আমি একটা এমনি ফিগার বললাম, তো তার মানে কেন্দ্রগুলো ছোট কেন্দ্র হবে, ছোট কেন্দ্র হবে। এখন আমাদের রাজ্যে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র। তো যদি আসন সংখ্যা বৃদ্ধি হয়, তাহলে দেখবেন 4টে বিধানসভা নিয়ে একটা লোকসভা কেন্দ্র। ফলে এই যে ছোট জায়গা নিয়ে লোকসভা কেন্দ্র হচ্ছে, তাহলে উন্নয়নের গতি বাড়বে। বড় জায়গা দেখতে হতো, একজন এমপিকে তার তুলনায় একটু কম জায়গা দেখতে হবে, ফলে আরও বেশি ফোকাস করতে পারবেন এলাকার উন্নয়নে। ফলে এটা হচ্ছে জাতীয় ইন্টারেস্ট।
গোটা দেশ জুড়ে আরও মানে ডিজিটালি বিষয়টাকে দেখার, আরও কাছে নজর দাও। তোমাকে অত দায়িত্ব নিতে হবে না, 7টার দায়িত্ব নিতে হবে না, তুমি 4টে দায়িত্ব নিয়ে 4টে জায়গায় এলে ভালো করে ফোকাস করো, তাহলে আরও নিখুঁত, আরও ভালো কাজ হবে। এটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট। আর বিজেপির লোকেদেরকে কেন চিন্তা করতে মানা করছি, বিজেপিরও একটা ইন্টারেস্ট, যেটা পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন, যে যদি এই ডিলিমিটেশন, আসন সংখ্যা বৃদ্ধি হয়, বিজেপির প্রতি মানুষের যে ধারণা, যে সেন্টিমেন্টে বিজেপির দিকে মানুষ, দেখুন উন্নয়নের একটা কারণ থাকে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপির প্রতি আলাদা একটা সেন্টিমেন্টও কাজ করে বিজেপির ভোট বাক্সে। কী সেন্টিমেন্ট? রাষ্ট্রবাদী ভাবনা, সনাতনী সেন্টিমেন্ট। দেখবেন এরকম কিছু সেন্টিমেন্ট আছে, দেশের অতীত গৌরব ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়া। দেখবেন নরেন্দ্র মোদী বারবার একটা কথা বলে থাকেন, বিরাসাত, বিকাশ এবং বিরাসাত। তো এটা সত্যি একটা সেন্টিমেন্ট আছে। এরকম সেন্টিমেন্ট ভারতবর্ষে কোনো দল ধরতে পারেনি। বলতে পারেন এটা একটা ব্ল্যাঙ্ক মার্কেট ছিল, বিজেপি যেটা ধরতে পেরেছে। তারা ব্ল্যাঙ্ক মার্কেটের জন্য না, তাদের অতীত ইতিহাস আছে, একটা দেশ, আমাদের দেশের অতীতের ব্যাপার, সেটাকে বহন করে নিয়ে চলা, দেশভক্তি, তাদের সব কিছুর মধ্যে দেশ একটা ন্যাশনাল আবেগ কিন্তু দেখবেন তাদের মধ্যে আছে। তো এখন এই আসন বিন্যাস যেগুলো হবে, আরও ছোটো আসন হবে, তো এই আসনগুলোর মধ্যে মানে এমন একটা সংখ্যা থাকবে 850 আসনের মধ্যে, যে সবসময় দেখবেন মানে 850 অর্ধেক পেলে তো আপনার হয়ে যাবে ম্যাজিক ফিগার, কিন্তু অর্ধেকের থেকেও বেশি আসনে সবসময় দেখবেন এমন কেন্দ্র দাঁড়াবে, যে কেন্দ্রে রাষ্ট্রবাদী মানুষের ভাবনা বেশি, যে কেন্দ্রে সনাতনের সেন্টিমেন্ট বেশি, যে কেন্দ্রে এরকম দেশের আবেগ মানে এইগুলো বেশি। ফলে সেখানে বিজেপি এমনিতেই জিতবে, ফলে বিজেপির ম্যাজিক ফিগার পেতে তার কোনো সমস্যাই হবে না, কারণ এতটাই কেন্দ্র ছোটো হয়ে যাবে, তো ভাগ করে হয়ে যাবে, যেখানে অন্য সেন্টিমেন্ট কাজ করে, যেখানে অন্যভাবে মানে সুর দিয়ে পলিটিক্স চলে না, আরও অন্য অংশকে, সেই সিটের সংখ্যা কমে যাবে। আর এই রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, সনাতনের চিন্তাভাবনা বা আরও যে সেন্টিমেন্ট, এগুলো এর আসন সংখ্যা কিন্তু একটা বড় সংখ্যায় হয়ে যাবে, যেখান থেকে বিজেপি ইজিলি জিতবে। ফলে বিজেপিরও কিন্তু একটা ইন্টারেস্ট আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, ছোটো ফোকাস হলে উন্নয়নের গতি বাড়বে, আবার বিজেপির পলিটিক্যাল ইন্টারেস্টও আছে, এটা যে কোনো পলিটিক্যাল এক্সপার্টরা বলবেন। ফলে 3জন তৃণমূল কংগ্রেসকে দেখছেন টিকিট পাচ্ছে, এটা ওই 3জন ভাবছেন কেন? আপনার 3জনকে দিয়ে ভাবনাটা ছোট করে ফেলছেন, কিন্তু এই 3জনকে দিয়ে যদি একটা বড় ভাবনা উদ্ধার হয়, তাহলে কোনটা করা উচিত? এই 3জনকে নিয়ে ন্যারোলি চিন্তাভাবনা করা, নাকি বৃহৎ দৃষ্টিভঙ্গিতে এই 3জনকে অ্যালাউ করে দিয়ে ওদিকটা নিয়ে আসা? এটা ভাবতে হবে। আর 3জনকে নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের নিচ্ছে, ও বিজেপির টিকিটে কী আর করবেন ইনারা, তো ফলে এটা বৃহৎ ভাবনাটার নিশ্চয়ই আপনারা ভাববেন, এই বৃহৎ ভাবনা থেকে এটা কেন ওনাদেরকে নেওয়া হচ্ছে? কারণ রাজ্যসভাতে এমপি শর্ট আছে। ওই যে 2/3 যে এমপির সমর্থন যে পাওয়া যায় না আগের বারে, লোকসভা এবং রাজ্যসভা, লোকসভাতেও দেখছেন একটা সমীকরণ হয়েছে, নিশ্চয়ই বুঝছেন, পলিটিক্যাল ব্যাপারটা বুঝতে হবে। সবটা আমরা আমাদের রাজ্যের নিরিখে ভাবছি, আমাদের সেটা ভাবনা, এটা অন্যায় না, আমরা যা সহ্য করেছি যন্ত্রণা, এটা ভাবনা আসাটা অন্যায় না। সত্যি আমার তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেখলে আমাদের গা জ্বালা করে, এটা আমরা জানি, এটা অন্যায় নয় ওই ভাবনাটা আসা। কিন্তু যখন একটু ডিপলি ভাববেন কেন করা হচ্ছে, তবে লোকসভাতেও এদিক ওদিক হয়েছে, রাজ্যসভাতেও পদত্যাগের ব্যাপারটা এসছে, তাদেরকে আবার বিজেপির টিকিট দিয়ে জিতিয়ে সংখ্যা বাড়ানো হচ্ছে। সবের পেছনে ওই ন্যাশনাল ইন্টারেস্ট এবং বৃহৎ একটা পরিকল্পনা। তো সেই জন্যেই কিন্তু এগুলো করা হচ্ছে, বুঝতে পেরেছেন? এবার আমি যেই ব্যাখ্যা দিলাম, সেই ব্যাখ্যা দেওয়ার পরে যারা ওটা ভাবছিলেন বিজেপির তরফ থেকে, একটু কমেছে, কষ্টটা কমিয়ে নেবেন। ন্যাশনাল ইন্টারেস্ট এবং বৃহৎ ভাবনা, যে ভাবনাতে এগোচ্ছে বিজেপি, যদি এগুলো করতে পারে, বিজেপিকে শুধু এ রাজ্য না, গোটা দেশ থেকে হটানো কিন্তু মুশকিল হয়ে যাবে আগামী দিনে। তবে বিজেপি খারাপ কিছু করছে কি? আমাকে বলুন, আপনি বিজেপির হয়ে বলছেন, আমি বিজেপির হয়ে না, আরও দল দেখলাম তো। বিজেপি এমন একটা বন্ধনে বাঁধতে পেরেছে গোটা দেশকে, এর আগে কেউ বাঁধতে পারেনি। আর সত্যি ভারতবর্ষ এখন অনেকের কাছে থ্রেট। পাকিস্তান আগে টক্কর দেওয়ার চেষ্টা করতো, এখন পাকিস্তান ভয় পায়। অন্য আমি আগের দিনে বক্তব্য শুনছিলাম রাজ্যপালের, উনি বলছিলেন যে একটা সময় ভারতকে বিশ্বের অন্য দেশ পাত্তা দিত না, কিন্তু এখন পৃথিবীতে বড় কোনো ডিল হলে ভারতবর্ষের টেবিলে না থাকলে সেই ডিলটা করা হয় না। এটাই তো ভারতের
নতুন ভারত। তো এই আবেগটা ধরতে পেরেছে। অনেকে বলছেন বিজেপি এই সব জায়গায় পৌঁছে যাচ্ছে, সেই সব জায়গায় পৌঁছে যাচ্ছে। আরে পৌঁছে যাওয়াটা কি সহজ? মানুষের সমর্থন না থাকলে পৌঁছে যাওয়াটা সহজ? বিজেপি কোথায় ছিল? আজকে গোটা দেশ বিস্তার করে ফেলছে। এমনি এমনি 2-4টে লোকের ব্যাপার আছে, লাখে লাখে কোটি কোটি লোক সমর্থন করছে এমনি এমনি? তো কিছু একটা আছে তো। তো যাই হোক, সেটা বিজেপির ভাবনা। আমি শেষে যেটা বলতে চাই, আমরা চাই আমার দেশের উন্নতি, আমার দেশের আরও ভালো কাজ হবে, আমার দেশের মধ্যে ঐক্য সংহতি বাড়বে, আমাদের দেশের ইমেজ বিশ্বের দরবারে একটা শক্তিশালী হবে, আমার দেশ অনেক বেশি নিরাপদ হবে, ইকোনমিক্যালি অনেক বেশি এগোচ্ছে দেখতে পাচ্ছেন। এটা আমরা চাই। তো যে পলিটিক্যাল পার্টি করতে পারবে তাদেরকে সমর্থন করতে আমাদের দোষ কোথায়? তো এই হচ্ছে ব্যাপার দর্শক। ফলে তৃণমূল কংগ্রেসের লোক বিজেপিতে টিকিট পাচ্ছেন, ওই ন্যারোলি ভাবলে কিন্তু চলবে না। আপনারা দেখুন না, উদ্দেশ্য পূরণের পরে কজন তৃণমূল কংগ্রেসের লোক এখানকার যারা ভাবছেন এদিক ওদিক যাবো, মাথা গুঁজে দেবো, তারা চান্স পান। যেগুলো একান্ত দরকার বৃহৎ স্বার্থে, সেখানেই বিজেপি খানিকটা পাত্তা দেবে বা দিচ্ছে। বাদবাকিরা কী ভাবছেন? ওনারা কাছে মানে আমরাও পঞ্চায়েতে ঢুকে পড়বো? আমাদের যে পঞ্চায়েতে বিজেপির কিছু লোক আবার টাকার বিনিময়ে এটা করছেন, এগুলোকে দেখিয়ে দেখো ওপরে তো এইসব হয়ে যাচ্ছে, আমরাও এদেরকে নিয়ে নিচ্ছি। কেন করছেন? ওনাদের জন্য কোন বিলটা পাস হবে? এই যে পঞ্চায়েত এলাকাতে লোক নিচ্ছেন টাকার বিনিময়ে, আমি শুনছি, আমার কাছে অনেক খবর আছে, প্রচুর টাকা আত্মসাৎ করছেন। আর ওদেরকে দিল্লি দেখিয়ে, এমপিদেরকে দেখিয়ে যে ওরা করছে, সুতরাং এখানেও আমরা নিতে পারবো, নেওয়া উচিত, কারণ ওখানে নেওয়া হচ্ছে। এইসব ভুল কথা। এমপিদেরকে নেওয়া হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টে। এমএলএ এমপিদের ব্যাপারগুলো যেগুলো শুনছেন, এগুলো হচ্ছে অন্য এতে, হ্যাঁ, বিধানসভাতে গুলিয়ে দিয়ে রাজ্যসভাকে গুলিয়ে দেওয়া, বা এই যে ব্যাপারগুলো হয়েছে, এটা অন্য অঙ্গ কাজ করছে। তা আমরা বুঝতে পারছি। সবটা প্রকাশ্যে বিজেপি বলছে না, বলার কথাও না, কিন্তু আমরা বুঝছি, আপনারা বুঝছেন। কিন্তু তার মানে এই না পঞ্চায়েত সমিতিতে যারা আছে নিয়ে নেব, পুরসভাতে যারা আছে নিয়ে নেব। দেখেছেন তো কালকে সমীপ ভট্টাচার্য কী বলেছেন কামারহাটির ওই নতুন করে চেয়ারম্যান করে নেওয়া নিয়ে? কে বলেছেন এসব করতে? ঝাড় দেখেছেন তো? দল জ্বালো না, নতুন করে ঠিক করে ফেললেন কাকে চেয়ারম্যান করা হবে। এইসব না, ওটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টে। আর এখানে আপনাদের ইন্টারেস্টে যাকে তাকে নিয়ে নেবেন টাকার বিনিময়ে, এত সহজ না। কটা দিন যেতে দিন, এই লোকসভার বিল টিল পাশের ব্যাপার আছে, তারপর দেখবেন বঙ্গ বিজেপি কতটা আঁটাসাঁটা হচ্ছে রাজ্যের একেবারে নিচু লেভেল পর্যন্ত বাঁধন দিতে। অনেকেই লুটে ফুটে নিচ্ছেন, বুঝতে পারছি, খবর পাচ্ছি। এই সুযোগে বিজেপির নিচুতলায় অনেকেই বেশ পকেট মারা করে বেশ বড়লোক হয়ে গেছেন, এটাও শুনছি। করে নিন, সব নজর কিন্তু রাখছে দল, এবং আরও নজরদারি করা হবে এই কদিনে। কারা একেবারে এসে গিলেছেন, যা পেয়েছেন গিলে নিয়েছেন, তাদেরও পেট থেকে বের করা হবে। আর দেখবেন পরবর্তী যখন ঝাড়াই বাছাই হবে, দল অন্য কোনো কাজে লাগানোর ক্ষেত্রে, টিকিট বন্টনে, দেখবেন এইসব লোকেরা কীভাবে ছাঁটাই হয়ে যাচ্ছেন। এতটা সহজ না। এখন শুধু ওদিকে একটু ঝামেলা আছে বলে, সরকারটা নতুনভাবে এসেছে, অনেক কিছু দেখতে হচ্ছে বলে হয়তো নিচের দিকে ততটা নজর দিতে পারছে না নেতৃত্ব। কিন্তু এটা বিজেপিতে বলার জায়গা আছে, তৃণমূল কংগ্রেসে বলার জায়গা থাকতো না। নিচের দিকে কিছু অন্যায় কিছু হলে যে কাউকে বলবেন, উপরতলায় লোক খুঁজে পাওয়া যেত না। উপরতলায় হয়তো কাউকে বললেন, তিনি আবার নিচের ফোন করে বলতেন, হ্যাঁ রে তোর নামে অভিযোগ আসছে, ও দাদা অভিযোগ আসছে, একটা থলি নিয়ে চলে গেলেন, টাকার থলি নিয়ে, ব্যাস তিনিও চুপ হয়ে গেলেন, উনি আবার ওনার জায়গায় কারবার করে ফেলেন। ওখানে ছিল ওই রকম সিস্টেম, পার্সেন্টেজ। কিন্তু বিজেপি এমন একটা দল, এখানে কমপ্লেন করার জায়গা আছে। যারা নিচে আছেন বা অন্য দল থেকে ভিড়ে গেছেন, ভাবছেন এসে আবার করে কাম্য খাবো, অত সহজ না। ওখানকার কোনো অভিযোগ থাকলে সেটা উপরতলায় গেলে উপরতলা তার নিয়ম মাফিক কাজ করবে। দলটা এমনি গোটা দেশ জুড়ে বিস্তার করেনি, কিছু তো আছে রে বাবা, কিছু তো তাদের মধ্যে একটা আইডেন্টিটি, একটা নিজস্বতা আছে, তো স্বকীয়তা কিছু একটা আছে, নাহলে দলটা তো এমনি এতটা বিস্তার করেনি। এরা বিরাট অঙ্কে চলে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, এ নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। পজিটিভলি দেখুন লোকসভাতে কি হচ্ছে, তারপর পরবর্তী অবস্থান দেখবেন বঙ্গ বিজেপির বা কেন্দ্রীয় বিজেপির। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।